সকাল সকাল হরেনের চায়ের দোকানে বসে খবরের কাগজ উল্টাচ্ছিলাম। আজ একটা বাড়তি ছুটি নিয়েছি শুধুমাত্র পাড়ার ছেলেদের ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য। কিন্তু কাল রাতের থেকে যে অবিশ্রান্ত বর্ষণ চলছে তাতে মনে হয় মাঠে এক হাঁটু জল জমে গেছে। আমি পাশে নামিয়ে রাখা ভাতটা তুলে নিয়ে একটা চুমুক দিলাম। পকেটের এদিক ওদিক হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজছি, এমন সময় আরে এই নাও, আমার থেকে খাও। তাকিয়ে দেখি কিশোরী একটা পাসিং শো বের করে আমার দিকে এগিয়ে ধরে আছে। আমি ওর হাত থেকে সিগারেটটা নিয়ে বললাম, আজ আর হলো না বোধহয় কিশোরী, বুঝলে, ছুটিটা আজ না নিলেই ভালো হতো। কিশোরী আমার হাতের থেকে কাগজটা নিয়ে একটা চা বলে পাশে বসল। আমি সিগারেটটা ধরিয়ে ভাঁড়ে পড়ে থাকা অবশিষ্ট চাটুকুতে চুমুক দিয়ে ওটা ছুঁড়ে ফেললাম দূরে ভাঙা মাটির ভাঁড়ের স্তূপে। হঠাৎ কিশোরী আমার হাতটা খেমচে ধরল। বললাম, কি হলো? তা এতক্ষণ কাগজটা নিয়ে বসেছিল যখন, এই খবরটা দেখোনি? আমি বিস্মিত হয়ে কিশোরীর আঙুল দিয়ে দেখানো জায়গাটা পড়লাম। ওই অংশটিতে যা লেখা আছে তার মর্ম এই: বীরভূমের রুদ্রপুর গ্রামের জমিদার ভবানী মুখার্জির বাড়িতে ঘটে গেছে এক অলৌকিক দুর্ঘটনা। সদ্য বাড়ির বৈঠক ঘরে রাখা পাথরের লক্ষ্মী মূর্তি চুরি হওয়া নিয়ে বিরাট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম জুড়ে। গতকাল বাড়ির কাজের লোক ছাদ পরিষ্কার করার উদ্দেশ্যে যখন ওপরে যায়, দেখে সেই মূর্তিটি ভগ্ন অবস্থায় ছাদের এক প্রান্তে পড়ে আছে। অবাক করা ব্যাপার হলো এটা যে চিলেকোঠার চাবি শুধুমাত্র গৃহস্বামীর কাছেই থাকে এবং উনি 100% নিশ্চিত যে গত 1 মাসের মধ্যে কোনো কাজেই কেউ বাড়ির ছাদে যায়নি। এই নিয়ে গোটা পাড়া তটস্থ এবং আতঙ্কিত। জমিদার ভবানী মুখার্জির দাবি এই যে কেউ যদি এই ভয়াবহ ঘটনার হদিশ দিতে পারে তবে তাকে উপযুক্ত সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। পুরো বিজ্ঞাপনটি পড়ে আমার চোখ কপালে উঠল। এমনই এক কাহিনী এতে লেখা যা আদৌ বিশ্বাসের যোগ্য কিনা তা নিয়ে মনে দলাদলি চলতে লাগলো বিস্তর। আমি আঙুলের ইশারায় কিশোরীকে আরেকটা সিগারেট দিতে বললাম। কিশোরী সিগারেটের প্যাকেটটা বের করে বললে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আমি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তা আঙুলে পাকাতে পাকাতে বললাম, একদম তাই। এই চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো। সিগারেট ধরিয়ে আমি আর কিশোরী উঠলাম। মনে দুজনেরই তখন সমান উত্তেজনা যে তারানাথকে কতক্ষণে জানাবো এই ঘটনাটা। দ্রুত পায়ে মটলেনে জ্যোতিষ মহাদয়ের বাড়ির সামনে এসে পৌঁছালাম। এসে দেখি সদর দরজায় তালা ঝুলছে। কিশোরী বলল, কি ব্যাপার হে, ঠাকুরমশাই কি বাড়িতে নেই নাকি? আমিও তাকে এই প্রশ্নের হতাশাজনক উত্তর দিতে যাব, এমন সময়, কি হে, তোমরা কখন এলে? চমকে পেছনে তাকালাম দুজনই। দেখি তারানাথ ব্যাগ ভর্তি আনাজ নিয়ে হাসি মুখে আমাদের দিকে চেয়ে রয়েছে। কিশোরী বলল, আপনি বাজার করতে গেলেন কেন খামোকা? তারানাথ বলল, কেন বলো তো, কোনো বড় সড় নিমন্ত্রণের খবর আছে নাকি? কিশোরী হাতে মুড়ে রাখা কাগজটি তারানাথের চোখের সামনে মেলে ধরল। বলল, ঠাকুরমশাই চট করে এটা পড়ে ফেলুন তো। তারানাথ হাতের ব্যাগটি আমার হাতে দিয়ে কাগজটি দুহাতে ধরল। দেখলাম তার মুখের ভাব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পড়া শেষে ভ্রুকুটি করে বললে, এমন ঘটনা তো আগে কখনো দেখিনি, তবে কিছু যে একটা গোলমাল চলছে এটা নিশ্চিত। ঠাকুরমশাই, গোলমালটা কি ভৌতিক কিছু? তার সম্ভাবনাই প্রবল। কিশোরী আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি নিচু গলায় বললাম, ঠাকুরমশাই, বলছি একবার গিয়ে দেখলে হয় না? তারানাথ আমার হাতের থেকে ব্যাগটা নিয়ে হেসে বলল, এই আনাজগুলোই তাই সম্পূর্ণ টাকা দিয়ে কিনে আনতে পারিনি, আর কোথায় সে বীরভূম। কিশোরী এগিয়ে এসে বলল, আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু একবার সম্মতি দিন। তারানাথ দরজার তালা খুলে ভেতরে ঢুকল। আমরাও পেছন পেছন এলাম। ব্যাগ রেখে দাওয়ায় রাখা ঘটির জল হাতে ঢালতে ঢালতে তারানাথ বলল, তোমাদের আবার এই বিষয়ে এত উৎসাহ এলো কেন? তোমরা তো এসব বিশ্বাসই করো না।
কিশোরী যে ছাড়ার বান্দা নয় তা আমি জানি। তারানাথের হাতের থেকে ঘটিটা নিয়ে বলল, যদি বিশ্বাসই না করতাম তবে কি কাগজটা নিয়ে আপনার বাড়িতে ছুটে আসতাম? তারানাথ হেসে বলল, সে তো ভ্রমণের লোভে, যদিও তার পেছনে আর একটা স্বার্থও আছে। তোমরা চাও এই ফাঁকে তোমাদের অবিশ্বাসী মনটাও আরো একটু প্রশ্রয় পাক। তবে মনে রেখো, তেমন সময়ের ফেরে যদি কখনো পড়ো, তখন কিন্তু পালানোর সময় পাবে না। তারানাথের শেষ কথাগুলি শুনে বুঝতে বাকি রইল না যে এই ঘটনা যদি সত্যি অলৌকিকতার মরমে পৌঁছায়, তবে তা হতে চলেছে আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, চলুন না ঠাকুরমশাই, তাছাড়া কি ঘটবে বা কি ঘটতে পারে সেটা তো আমরা নিজেরাই জানি না। তারানাথের চোখে একটা প্রশান্তির ভাব লক্ষ্য করলাম। বুঝলাম তার উত্তরটা বোধ হয় আমাদের নিরাশ করবে না। কিছুক্ষণ সবাই চুপ থাকার পর তারানাথ নীরবতা ভাঙল। যদি যেতেই হয় তবে দেরি করা ঠিক হবে না। মানে বলতে চাইছি, মানুষের বিপদের কথা শুনলে মনটা ছোট থেকেই ঝাঁপিয়ে পড়তে চায়। তারানাথের এই উক্তিতে যেন হাতের চাঁদ পেলাম আমরা। আমি আর কিশোরী অনুমতি নিয়ে দ্রুত বাড়িতে এসে গোছগাছ শুরু করে দিলাম। অফিসে ট্র্যাঙ্ক কল করে জানালাম আজ বিকেল থেকে আমার ধুম জ্বর, বিছানা ছাড়ার উপায় নেই। যদিও এই বুদ্ধিটা কিশোরীরই ছিল। আসলে চাকরি বাকরির প্রতি কোনোদিনই তেমন মন ছিল না আমার। সাহিত্য আমায় হরদম টেনেছে, ছাত্র জীবন থেকেই বলা ভালো, এখনো টানে। কাগজে দেওয়া ঠিকানা অনুযায়ী গন্তব্যে অর্থাৎ বীরভূমের রুদ্রপুর গ্রামে পৌঁছালাম বিকেল নাগাদ। বোলপুর স্টেশন থেকে গরুর গাড়িতে চেপে অতিক্রম করলাম প্রায় 10 মাইল পথ। রুদ্রপুর নামটি শুনে যতটা অচপাড়াগা মনে হয়েছিল, আসলে কিন্তু জায়গাটা তেমন নয়। প্রতিটা বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছেছে এবং কয়েকটা বাড়ির ভেতরে তো বেতারে বিজ্ঞাপন চলতেও শুনলাম। জমিদার ভবানী মুখার্জির বাড়ি চিনতে একটুও বেগ পেতে হলো না। যে গরুর গাড়িতে করে এত দূর এলাম তার বাড়িও এই গ্রামে। এই কাজেই সে এমনভাবে পদপথের ঠিকানা বুঝিয়েছে যে এই অঞ্চলে নতুন এসেছি বলে মনেই হচ্ছে না। কিশোরী বলল, সত্যি ওই গরুর গাড়ির চালকের জবাব নেই। দেখেছো, একটা নারকেল গাছ পর্যন্ত উল্লেখ করতে ছাড়েনি। ওই ওই দেখো, পুকুরের ওপারে শুয়ে পড়া একটা নারকেল গাছ। তার মানে এই পুকুরের ওই প্রান্তের ওই সাদা বাড়িটাই ভবানীবাবুর। তারানাথ আমার দৃষ্টি অনুসরণ করেই থমকে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টি স্থির ও সন্দিগ্ধ। কিশোরী প্রশ্ন করল, কি হয়েছে ঠাকুরমশাই? তারানাথ বলল, আমার সাথে সাথেই থেকো। বিপদের বলয় বাড়িটাকে ঘিরে ফেলেছে রীতিমতো। খুব বিপদ কিশোরী। আমার অনুমতি ছাড়া এক গ্লাস জলও স্পর্শ করবে না। একটা অযাচিত ভয়তে শরীরটা যেন কেঁপে উঠল আমার। আমি জানি কিশোরীরও অবস্থা একই। তারানাথ এবার আমাদের থেকে 2 পা এগিয়ে হাঁটতে থাকলো। কিশোরী ও আমি পেছন পেছন বাড়িটির দিকে চোখ রাখতে রাখতে এগোলাম। তারানাথের চোখ মুখের অভিব্যক্তি দেখে সাহস হল না তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার। বাড়িটার অবস্থান দেখে মনে হয় এটি সম্ভবত গ্রামের একদম শেষ প্রান্তে। এই পুকুরের পাড় বরাবর এই একটাই পায়ে চলা পথ যেটা জমিদার বাড়ি পর্যন্ত গেছে। তাছাড়া বাকি প্রতিটা দিকে ঘন আম গাছের বাগান। সত্যি বলতে কি, এত মোটা আম গাছের কাণ্ড আমি আগে কখনো দেখিনি। আমরা জঙ্গল পেরিয়ে বাড়ির যে প্রান্তে এসে উঠলাম, সম্ভবত সেটা পেছনের অংশ। দোমহলা বাড়ির এই দিকে 3টি দরজা ও প্রতিটা ঘর সংলগ্ন একটি করে জানলা বর্তমান। তারানাথের দৃষ্টি বাড়ির ছাদ পর্যন্ত কেবল সীমাবদ্ধ নয়, যতটা সম্ভব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখে নিচ্ছে আশেপাশের সমস্ত অঞ্চলটুকু। তার মুখে কথা নেই। এত খুনের মধ্যে বেশ কয়েকবার যখন যখন জঙ্গলের ফাঁকের থেকে পলেস্তারা খসে পড়া আদি জমিদার বাড়িটা দেখা গেছে, ততবারই সে দাঁড়িয়ে পড়েছে।
আমরা বাড়ির এই দিকটা থেকে কোমর সমান আগাছার জঙ্গল পেরিয়ে বিপরীত প্রান্তে এলাম। সন্ধ্যা তখন সবে নামছে। না, গল্পে শোনা বা বইতে পড়া যে সকল বাড়ির কথা শুনলে শরীরের মধ্যে একটু হলেও ভয়ের উদ্বেগ হয়, এই বাড়ির বর্ণনাতেও তার হুবহু মিল রয়েছে। মোটা মোটা থামের ওপর দাঁড়িয়ে থাকা দোমহলা ভগ্নপ্রায় বাড়িটি দেখলে মনে হয় বহু দিনের খিদে নিয়ে কোনো এক নরপিশাচ দাঁত বের করে আমাদের মতো তুচ্ছ জীবগুলিকে দেখে হাসছে। উঠোনের আয়তন বেশ বড়, কিন্তু অযত্নে ইতস্তত বড় বড় আগাছার জঙ্গল হয়েছে। তারানাথ বলল, অবস্থা একেবারেই ভালো নয় হে, না এলে সত্যি অনেক বড় বিপদ হয়ে যেত। আমি ও কিশোরী দৃষ্টি বিনিময় করলাম। আসলে পরিবেশ একটু থমথমে হলেও বিপদের সংকেত জাতীয় কিছু তখন আমরা বুঝতে পারিনি। তবে আমরা যে সেই সংকেত বুঝতে পারার যোগ্যতাই অর্জন করিনি, তাই ঘটনার ফলাফল শুনলে তোমরাও বুঝতে পারবে। তারানাথ এক পা দুপা করে এগোতেই লক্ষ্য করলাম বাড়ির প্রধান প্রবেশদ্বারের ওপরে আলো জ্বালানো হলো। যে আলোটি জ্বালল তাকে আমরা দূর থেকেই দেখতে পেয়েছি। একটি ঈষৎ কুঁজো বৃদ্ধ ব্যক্তি, কাঁধে একটা গামছা, পরনে খাটো ধুতি, খালিকা। আমরা সিঁড়ির কাছে পৌঁছতেই তার দৃষ্টি আকর্ষিত হল। চমকে উঠে বললেন, কে 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 আপনারা? উত্তরটা দিল তারানাথ। আমরা ভবানী মুকুজ্জের সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু খবর দেবেন? বৃদ্ধটি বলল, আপনাদের পরিচয়? আমরা এসেছি কাগজের একটা বিজ্ঞাপন পড়ে, বাকিটা আশা করি তুমি জানো। লোকটির মুখে একটা প্রসন্নতার হাসি ফুটে উঠল। একটা বাড়তি উৎসাহ জানিয়ে বললেন, আসুন আসুন, আর আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, আমি এখনই ডেকে পাঠাচ্ছি কর্তাবাবুকে। আসুন না, আসুন না, আপনারা আসুন। আমরা বারান্দায় উঠে এলাম। বৃদ্ধ লোকটি উচ্চস্বরে হাঁক দিতে দিতে বাড়ির ভেতরে চলে গেল। মিনিট 5 পরে ভেতর থেকে দুজনকে কথা বলতে বলতে বাইরে আসতে শুনলাম। যারা এলেন তাদের মধ্যে একজনের সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে, আর একজনের ব্যক্তিত্ব দেখেই বোঝা যায় ইনি বাড়ির মালিক শ্রেণীর মধ্যে একজন। পরনে লাল কুচি করা ধুতি এবং চকচকে বোতাম লাগানো গরদের পাঞ্জাবি। আমাদের মধ্যে কিশোরীকেই বোধহয় ওনার মনে ধরল। বললেন, নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কাগজে বিজ্ঞাপনটা দেখে আপনারা এসেছেন। নমস্কার, আমার নাম কিশোরী, আর ইনি তারানাথ চক্রবর্তী, আর ওর নাম বিভূতি। পরিচয় বিনিময়ের পর ভবানীবাবু বললেন, আজ অনেক দিন পর আমার বাড়িতে ব্রাহ্মণ অতিথি এলো, তবে কাগজে ঠাকুরমশাই সম্পূর্ণ বিবরণ দেওয়া তো সম্ভব হয়নি। আসুন, ভেতরে আসুন, আগে আপনাদের গুছিয়ে বলি। আমরা তাকে অনুসরণ করে ভেতরে এলাম। বাইরের থেকে দেখা বাড়ির রূপ নিমেষে ভুলে গেলাম ভেতরকার আলোড়ন দেখে। মস্ত ঝাড় লণ্ঠনের নিচে একটা ছোট টেবিলকে কেন্দ্র করে সাজানো রয়েছে 5টি বেতের চেয়ার, এবং ঠিক কিছুটা দূর থেকেই প্রমাণ দূরত্ব বজায় রেখে দুদিক থেকে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমাদের চেয়ারে বসতে বলে উনি বৃদ্ধটিকে বললেন, মানিক, যা চা নিয়ে আয়, আর গণেশ ঠাকুরকে এনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল। তারানাথ এতক্ষণে কথা বললে, এত ব্যস্ত হবেন না, যদি ভুল না করে থাকি আপনি তো ভবানী মুকুজ্জে। জমিদারবাবু মাথা নেড়ে সায় দিলেন। তারানাথ বলতে থাকল, আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনাকে সাহায্য করতে এসেছি মুকুজ্জে মশাই। দয়া করে আগে পুরো ঘটনাটা বলুন দেখি। আমরা চেয়ারে বসলাম। জমিদারবাবু কিছু বলার আগেই কিশোরী আগ বাড়িয়ে বলল, আরে আপনি একবার বলে দেখুন না ভবানীবাবু, দেখুন ইনি সব ঠিক করে দিতে পারবেন। তারানাথ ভারী চোখে কিশোরীর দিকে চাইল। কিশোরী আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এই দৃষ্টি নিক্ষেপের পর আর কথা বলা যায় না। ভবানীবাবু বলতে শুরু করলেন,
ঠাকুরমশাই, আমরা ব্রাহ্মণ ঠিকই, কিন্তু আমার জ্ঞাতি গোষ্ঠীতে কেউ কোনোদিন পুজো পাঠ বিশেষ করেনি। ছোটবেলা থেকেই অভাব কি জিনিস তা আমি জানতাম না, এবং ঈশ্বরের কৃপায় এখনো সেই বস্তুর সাথে আমার সাক্ষাৎ হয়নি। স্ত্রী মারা গেছেন আজ প্রায় 15 বছর হতে চলল। সেই থেকে এই বাড়িতে আছি কেবল আমি, আমার চাকর মানিক, রান্নার ঠাকুর গণেশ এবং আমার 2 ছেলে। বলতে পারেন ছোট ছেলে শিবেনের ইচ্ছেতেই এবার বাড়িতে লক্ষ্মী পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কারণে বাইরের শিল্পী দিয়ে বহু অর্থের বিনিময়ে পাথরের লক্ষ্মী প্রতিমা বানিয়ে রেখেছিলাম। যেদিনের ঘটনা বলছি, সেদিন অনেক রাত পর্যন্ত এই বৈঠক ঘরে বসে গ্রামের 10-15 জন মিলে আসন্ন শ্যামা পূজা সংক্রান্ত প্রস্তুতিমূলক আলোচনা চলছিল। রাত 12টা নাগাদ সবাই চলে গেলে একটা চুরুট ধরিয়ে আনমনে মূর্তিটার দিকে চেয়েছিলাম, ওই জায়গায়। জমিদার হাতের ইশারায় কিশোরী চেয়ারের ঠিক পিছনের দিকটায় দেখালো। আমরা সেদিকে দৃষ্টি নিয়ে আবার জমিদারের দিকে ফিরলাম। উনি বলতে লাগলেন, তখনও পর্যন্ত সব ঠিক ছিল। পরদিন সকালে আমার ছোট ছেলে এসে আমায় ডাকলে, বাবা উঠুন উঠুন বাবা, বাড়িতে চুরি হয়ে গেছে। আমি লাফ মেরে উঠলাম। তখনই ওর মুখে সবটা শুনে নিচে এলাম। দেখি সত্যি ঘরের সবকিছু অক্ষত থাকলেও মূর্তিটা নেই। গ্রামে খবরটা ছড়িয়ে পড়তেই প্রায় সকলেই এসে এসে খবর নিয়ে গেছে। সেই জন্য কাউকে সন্দেহ করার মতো আর নেই। ব্যাপারটা মাথার থেকে যাওয়ার আগেই ঘটলো আবার এই ঘটনা। বৃষ্টির জল ছাদে জমলে ওই দক্ষিণ দিকের ঘরের দেওয়ালটা চুইয়ে চুইয়ে জল পড়ে। সেই কারণে আমি মানিককে পাঠিয়েছিলাম জল পড়ার নলগুলো একটু পরিষ্কার। ঠাকুরমশাই, কিসের শব্দ হলো? এমন সময় ছাদের ওপর থেকে যেন কোনো দৈত্য দৌড়ে যাওয়ার মতন শব্দ হলো। চেয়ার ছেড়ে তারানাথ বলল, ছাদে যাওয়ার সিঁড়ি কোন দিকে একটু বলুন তো। ভবানীবাবু ভীত চোখে তারানাথের দিকে তাকিয়ে কোমর থেকে একটা চাবি বের করে কাঁপা হাত তুলে দেখিয়ে দিল বারান্দার দিকটা। কিশোরী, টর্চটা নিয়ে এসো। বলে তারানাথ চাবিটা নিয়ে ছুটে বারান্দায় গেল। দাঁড়িয়ে দুদিকে একবার দেখে নিয়ে বাঁ দিকে সিঁড়ি লক্ষ্য করে দৌড়ে উপরে উঠতে শুরু করল। আমিও কিশোরী তার পেছন পেছন, এবং কিশোরীর হাতে একটি 2 সেলের টর্চ। ছাদের সিঁড়ি ফুরিয়েছে একটি মস্ত বড় লোহার দরজার পাদদেশে। উত্তেজনায় বুকের ভেতরে তোলপাড় করছে ঠিকই, কিন্তু এই নির্ভীক তারানাথকে চোখের সামনে এই রূপে পেয়ে মস্তিষ্কে যেন কোনো সম্ভাব্য অলৌকিকতাও ঠাঁই পাচ্ছে না মুহূর্তের জন্যেও। তারানাথ ব্যস্ত হাতে তালা খুলে সজোরে লোহার 1 পাল্লা দরজাটা ঠেলে দিল বিপরীত দিকে। টর্চের প্রয়োজন পড়ল না। বৃষ্টি ঝরে যাওয়া মেঘমুক্ত আকাশে চাঁদ ফুটেছে যেন কোনো এক রূপকথার গল্পের অতি সুন্দর রাতের মতন। সেই আলোয় দরজার এপার থেকেই যা দেখলাম, তা দেখার পর আমার বা কিশোরীর মতো মানুষের হৃৎপিণ্ড মুহূর্তের মধ্যেই থেমে যায়নি, এই কথা ভেবেই এখনো অবাক হই। ছাদের ঠিক মাঝখানে একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসে আছে একটি মেয়ে। আমরা তার মাথার পেছনের দিকটা দেখতে পাচ্ছি। পরনের বস্ত্রটা শাড়ি না অন্য কিছু তা বোঝার উপায় নেই। কিশোরী এগিয়ে যেতে চাইছিল, তারানাথ সামনে হাত রেখে বাধা দিল। ঠিক তখনই নিঃশব্দে মেয়েটির কাঁধের ওপরে এসে বসল একটি পেঁচা। এই পাখিটির আকার কিন্তু অন্য সকল পেঁচার মতো নয়। সাধারণত আমরা যেমন পেঁচা দেখি বা দেখেছি তার থেকেও 10 গুণ বড়। অবাক করা ব্যাপার হলো এই, এত বড় একটা প্রাণী মেয়েটির কাঁধে এসে বসতেও তার শরীরী অভিব্যক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই। সে যেন জানতো এই পেঁচাটি আসবে, অথবা পাখিটা হয়তো তার পোষ্য। তারানাথ প্রশ্ন করল, কে তুমি? এ বাড়িতে কেন এসেছো? মেয়েটি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ছাদের কোমর সমান উঁচু রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পেঁচাটি যেন তার সব থেকে পছন্দের জায়গায় এসে বসেছে, কোনো নড়াচড়া নেই। সেই প্রথমবার তার হাড় হিম করে দেওয়া গলার স্বরটা শুনেছিলাম। বাঁধানো রেলিং এর ওপর ঝুঁকে পড়ে সে উত্তর দিল,
অলক্ষী হলো। বলেই ঝুঁকে পড়া দেহটাকে আরো ঝুঁকিয়ে দিল ছাদের থেকে নিচের দিকে। লক্ষ্য করলাম পেটের উপরে ভর দিয়ে তার দুটি পা কাঁপতে কাঁপতে উঠতে থাকলো শূন্যে। কিশোরী নিচু গলায় বলল, ঠাকুর মশাই, পড়ে যাবে তো মেয়েটা। কথা শেষ হলো না তার আগেই মেয়েটি নিজেকে সম্পূর্ণ ভর শূন্য করে ছাদের রেলিং টপকে অদৃশ্য হলো, কিন্তু নিচে কোনো ভারী বস্তু পড়ার মতো শব্দ হলো না। শুধু বাড়ির পেছনের আম গাছগুলোর পাতায় কোনো এক অলৌকিক দুর্যোগের ঝোড়ো হাওয়া বয়ে গেল দ্রুত গতিতে। আমার ও কিশোরীর দুজনের অবস্থায় তখন পাথরের মূর্তি প্রমাণ। আকস্মিক বিস্ময়তা সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিয়েছে ততক্ষণে। তারানাথ বলল, নিচে চলো, এখানের কাজ ফুরিয়েছে। আমরা তাকে অনুসরণ করে আবার নিচে ফিরে এলাম। অবাক হলাম গৃহস্বামীর ঘটনাস্থলে উপস্থিত না হওয়া দেখে। উনি বৈঠক ঘরে একই স্থানে চুপ করে বসেছিলেন। আমাদের দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ভয়ার্ত কণ্ঠে বললেন, ঠাকুর মশাই, কিসের শব্দ হলো? আপনাদের ফিরতেই বা এত দেরি হলো কেন? তারানাথ জবাব দেয়, আপনারা বাড়ির প্রত্যেকে কয়েকদিন এক ঘরে থাকুন। বিপদ আসছে মুখুজ্জে মশাই। বিপদ? কি বিপদ? এই শব্দ কি আপনি আজ প্রথম পেলেন? মানে এর আগে কি এমন কোন শব্দ শুনেছেন? ভবানীবাবু বললেন, মানিক দিন দুয়েক আগে এমন কিছু একটা বলছিল, আমি গুরুত্ব দিইনি। আমার পায়ের কারণে আমি প্রায় 5 বছর হয়ে গেল সিঁড়ি ভাঙতে পারি না। এই দেখুন। এবার বুঝলাম গৃহকর্তার ওপরে না আসার কারণ। তার পাজামার কাপড়টা একটু উঁচু করতেই দেখলাম ভদ্রলোকের বাঁ পায়ের গোড়ালির নিচের অংশটুকু, অর্থাৎ পায়ের পাতা, শরীরের সজীব অস্তিত্বের প্রমাণ বহন করছে না। সেটা দুটি নাটের মাধ্যমে পায়ের ওপরের অংশের সঙ্গে যুক্ত। তারানাথ প্রশ্ন করল, কি হয়েছিল? ভবানীবাবুর চোখে ভয়ের অভিব্যক্তিটা আরো বেশি প্রস্ফুটিত হল। বললেন, বাঘে ছিঁড়ে নিয়ে গেছে। আমার বংশ পরম্পরায় সবার শিকারের শখ আছে, এটা তারই একটা অপ্রিয় স্মৃতি। আমি মানিক আর গণেশকে বলছি আজ থেকে আমার ঘরেই শুতে। কিন্তু ঠাকুর মশাই, বিপদ যাই হোক, দয়া করে আমায় মুক্তি না দিয়ে আপনারা যাবেন না। ছেলে পুলেগুলোর এখনো বিয়ে দিতে পারিনি, তার মধ্যে একই অনাসৃষ্টি শুরু হলো। হ্যাঁ, ওই আমি তো কোনোদিনই কারো কোনো ক্ষতি করিনি। তারানাথ বলল, ক্ষতি শুধুমাত্র স্বেচ্ছায় হয় তা নয় মুখুজ্জে মশাই। আমরা অবচেতনেই প্রতিনিয়ত কাউর না কারোর ক্ষতি করে চলেছি। যেমন ধরুন, আপনি আপনার শখের জন্য কতগুলি প্রাণীকে হত্যা করেছেন, কিন্তু তারা অবলা, কথা বলতে পারে না বলে আপনি জানেনই না যে তাদের কত বড় ক্ষতি আপনার দ্বারা হয়েছে। কিন্তু মুখুজ্জে মশাই, সবাই যে কথা বলতে পারে না তা কিন্তু নয়। বাকিটা আপনাকে আরো কিছু লক্ষণ পর্যবেক্ষণ করার পর বলবো। আমাদের 3 জনের ঘরটা যদি একটু দেখিয়ে দেন। ভবানীবাবু তারানাথের কথার মর্মে এমনভাবে প্রবেশ করে গেছেন যে শেষ কথাটা উনি শুনতেই পাননি। তারানাথ আবার বলল, মুখুজ্জে মশাই, আমাদের থাকবার ঘরটা। এবার তার ঘোর কাটল। এই মানিক, এনাদের ঘরে নিয়ে যা। আর রাতের খাবার হলো? মানিক আমাদের দোতলার একটি ঘরে নিয়ে গেল। তারানাথ প্রশ্ন করল, মুখুজ্জে মশাই, ছেলেদের তো দেখছি না, তারা কোথায়? মানিক বললে, বড় বাবু তো এখানে থাকেন না, বহু বছর হয়ে গেছে। কিন্তু ছোট বাবু শিবেন এখানেই থাকেন। ব্যবসার কাজে একটু কলকাতায় গেছেন উনি, কালকে চলে আসার কথা। কিন্তু 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 কি? এই শব্দ আমি আগেও 2 বার শুনেছি। ছাদের ওপরে কে যেন দৌড়াদৌড়ি করে। রাত হলেই শুনতে পাবেন একটা পেঁচা কি বিকট ভাবে ডাকতে ডাকতে এই বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে। কর্তা বাবু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন বলে শুনতে পান না, কিন্তু আমি রোজ রাতেই টের পাই।
উনিও আমার কথা তেমন ভাবে শোনেন না, তাই সবকিছু বলিও না। আপনারা কদিন থাকুন, ঠিক বুঝতে পারবেন। বলে মানিক চলে গেল। আমরা দুজনেই তারানাথের মুখের দিকে তাকালাম। তারানাথ ঈষৎ হেসে জঙ্গলের দিকের জানলাটা খুলতে যাচ্ছে, এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই, ওই জানলাটা না খুললেই নয়। তারানাথ একটা প্রশস্ত নিঃশ্বাস টেনে তার ছাতি ভরিয়ে বললে, কেন কিশোরী, তোমরা তো এইসব মানতেই চাও না। এই যাত্রায় আসতে চাইছিলাম না, তার কারণ হলো এবার আর তোমাদের আমার জীবনের কাহিনী শোনার বিশেষ উৎসাহ থাকবে না। প্রশ্ন করলাম, কারণ? কারণ এতদিন তোমরা বিশ্বাস করতে না বলেই অলৌকিক গল্পের এমন একনিষ্ঠ শ্রোতা ছিলে। কারণ নাস্তিক ও অবিশ্বাসীরাই অপ্রাকৃতিক গল্পের ভালো শ্রোতা হয়। কিন্তু এবার থেকে তোমরা কাগজের বিজ্ঞাপন খুঁজতে শুরু করবে, কোথায় কি এমন অজাগতিক ঘটল। ভুল বললাম কি আমি? আমি আশা করেছিলাম উত্তরটা কিশোরী দেবে, কিন্তু ও এক মনে জানলার দিকে তাকিয়ে রয়েছে দেখে আমি বললাম, ঠাকুরমশাই, আপনার এই কথাটাই আমি একমত নই। জানি না এই ঘটনার ফলাফল কি হবে, তবে এটুকু বলতে পারি, আপনার কাছে গল্প শুনতে যাওয়া শুধু গল্প শোনার লোভে কিন্তু নয়। আপনার দার্শনিকতার প্রতি একটা অমোঘ টান তৈরি হয়েছে আমাদের দুজনেরই। তাই বলতে পারেন, আপনি গল্প বলুন আর না বলুন, আমরা কিন্তু হাসবই। তারানাথ পরিচিত হাসি হেসে কিশোরীর দিকে ফিরল, বলল, এত ভয় পেও না কিশোরী। এই অধম যতক্ষণ আছে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আগে যেটা বলেছি আবার বলছি, আমায় না জানিয়ে বা না বলে কোনো পদক্ষেপ নেবে না। তারানাথ বসল। সময় তখন রাত 8:20। এই ঘরটার মধ্যে দুটি বিছানা, একটি ওই জানলার সাথে আর একটি কিছুটা দূরে। মাঝখানের ফাঁকা জায়গাটায় একটি আরাম কেদারার মতো চেয়ার রাখা। মানিক খাবার নিয়ে এলো 9টা নাগাদ। তারানাথ তাকে প্রশ্ন করল, মুখুজ্জে মশাই খেয়েছেন? হ্যাঁ, মানে আমি ওনার ঘরে খাবার দিয়ে এসেছি। বলে এসে আমাদের হাত ধোয়ার জন্য একটি পাত্র এগিয়ে দিল। আমরা খেতে বসলে সে আমাদের পাশে বসল। আমি বললাম, তুমি খেয়েছো? জি বাবু, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনারা খান, আমি থালা বাসনগুলো উঠিয়ে নিয়ে তারপর যাব। আমি বসলুম। বললাম, তুমি যাও, আমি থালা বাসন সব নামিয়ে নিয়ে আসবো। ওই সিঁড়ির পাশের কল ঘরে তো। মানিক জিভ কেটে বললে, কি মা, কি বলছেন বাবু? আমি থাকতে আপনারা কেন করতে যাবেন? তারানাথ বাধা দিয়ে বলল, ও ঠিকই বলেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা নিচে এগুলো রেখে একেবারে হাত মুখ ধুয়ে আসবো। মানিক বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালো। আর ঘুমের বলল, কি বলেন? সেই ঘুম ঘুম আর কি ঘুম হবে? ঘুম আর হবে না বাবু, একটু পরেই শুনতে পারবেন শব্দটা। বলে সে চলে গেল। আমরা খাওয়া শেষ করে কল ঘরে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে ওপরে এলাম। সারাটা দিন শরীরটা বিশ্রাম পায়নি, তাই বিছানায় একটু এলিয়ে পড়তেই চোখ দুটো ভারী হয়ে এলো। তারানাথ জানলার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো, বলল, তোমরা ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করবার দরকার নেই। কিশোরী বলল, আমার ঘুম আসবে না ঠাকুরমশাই। কান এতটাই সজাগ যে দূরে কোথাও একটা কাঠঠোকরা পাখি গাছের কাণ্ড খুঁড়ছে, তাও শুনতে পারছি। আমার ঘুমটাও কিশোরীর কথায় ভেঙে গেল। আমিও কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। নীরবতাপূর্ণ মিনিট 10 কাটার পর